শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আমরা বরাবরই আমাদের সবার যত্নের ব্যাপারে কথা বলি, বিশেষ করে বাসায় যে বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, ছোটরা রয়েছেন, তাদের ব্যাপারেও। কিন্তু আজকে বলবো যে শরীরের পাশাপাশি আসলে মনের যত্নটা অনেক বেশি জরুরি। তো সেদিকে নিশ্চয়ই সবাই খেয়াল রাখবেন। বরাবরের মতো শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে কাজী রওশন আনাচেও থাকছি। আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। সাকি যেমনটি বলছিলে, আসলেই মনের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই না? একদমই তাই। এবং আমার মনে হয় আমরা তো প্রত্যন্ত অঞ্চলের কথা ভাবি সব বিষয়ে, কারণ আমরা তো আসলে একটু নগর কেন্দ্রিক, কিন্তু আমার মনে হয় আমাদের এই নগরেও এটা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি যে আমরা শরীরের পাশাপাশি মনের দিকটারও যত্ন নিই। এখনো বোধহয় আমরা এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। একদমই তাই, তাই না? একদমই তাই। এবং আজকে একজন চমৎকার অতিথি রয়েছেন যিনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলো এই মানুষটাকে আমরা একটু জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল স্যার। আপনাদের দুজনকে স্বাগত, এবং যারা দেখছেন, যারা পিছনে কলাকুশলী আছেন, সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। চমৎকার স্যার। আমরা শুরুতে একেবারে শৈশব দিয়ে শুরু করি। আপনি অফ ক্যামেরায় বলছিলেন কি দুরন্ত একটা মানুষ ছিলেন আপনি শৈশবে, হ্যাঁ, এবং পাশাপাশি শিল্প সংস্কৃতি সবকিছু নিয়ে আসলে আপনার একটা বিচরণ রয়েছে। ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন, সেই গল্পই আসলে আমরা ধাপে ধাপে শুনবো। আপনি তো জন্মেছেন ঢাকায়। ঢাকায় মানে কি, আমার বাড়ি নরসিংদী, বেলাবো থানা, আর গ্রামের নাম হারিসাঙ্গান, কিন্তু আমার জন্ম হলি ফ্যামিলিতে ঢাকায়। আচ্ছা। তো সেক্ষেত্রে জন্মস্থান আমি লিখি নরসিংদীতেই, কিন্তু জন্মটা আসলে হলি ফ্যামিলি হসপিটাল। তার মানে জন্মটা তো আসলে ঢাকায়, কিন্তু আপনি বড় হয়েছেন নরসিংদীতে। আমি আসলে জন্মের ঠিক ওই সময়টার পরে পরে অনেক সময় চিকিৎসার জন্য আমরা যেমন ঢাকায় আসি, আমার মা ঠিক ওই কারণেই অনেকটা মানে ওই সময়টাই হসপিটাল আসছেন। কিন্তু এমনিতে উনিও। আপনি কি পরিবারের বড় সন্তান? আমি আমার ভাই বোনদের মধ্যে আমি বড়। আচ্ছা, ক ভাই বোন স্যার? আমরা 5 ভাই বোন, আমি সবার বড়, আমি একমাত্র ভাই, আর 4 জন আমার ছোট। কিন্তু আমাদের পরিবারটা যৌথ পরিবার, যার জন্য আমি বড় সেটা বলা যাবে না, কারণ আমার চাচা ফুপু আমরা মোটামুটি একসাথেই বড় হয়েছি। বিশেষ করে আমার চাচা ফুপু এবং আমরা ভাই বোনরা কাছাকাছি বয়সের, যার জন্য একটা মানে যৌথ পরিবারের যে স্বাদ আনন্দ আমরা মনে হয় পুরোটাই উপভোগ। একদমই, মানে একটা আদর্শ পরিবারে বেড়ে ওঠা না, অনেক সৌভাগ্যবান আপনারা। কারণ এই সময় তো আসলে এটা খুঁজেই পাওয়া যায় না, এবং কোনোভাবেই কেন যেন সেই অ্যাডজাস্টমেন্টে কেউ আসতেও চায় না। আমরা সেই প্রসঙ্গে না যাই স্যার, আমরা আপনার ছোটবেলাটা নিয়ে জানি। বলছিলেন যে আসলে ডক্টর দেখাতেই আসলে মোটামুটি ঢাকায় চলে আসা, এবং আপনার জন্মটা সেই কারণেই ঢাকায় হয়েছে, কিন্তু আপনি বেড়ে উঠেছেন নরসিংদীতে। সেই সময়ে নরসিংদী, সেই সময়ের সেই পরিবেশে বড় হওয়া, সবকিছু মিলিয়ে একটু শুনি। অনেক দুরন্ত ছিলেন, যেটি আনিস বলছিল, আমরাও জেনেছি আপনার প্রোফাইল থেকে। জি। ছোটকাল থেকে আমি একেবারেই গ্রামে, এই সৌভাগ্য বলতেই পারেন, কারণ আমার মতো গ্রামের মানুষ খুব কমই আছে। কারণ আমি যখন গ্রামে ছিলাম, আমাদের গ্রামে আমার মনে আছে আমরা যখন ক্লাস 4-5-এ পড়ি, তখনও একটা রিক্সা গেলে আমরা রিক্সার পিছনে দৌড়াইতাম। এবং আমাদের গ্রামের চারদিকে নদী ছিল, যার জন্য বাঁশের পুল ছাড়া আর কোনো মানে যোগাযোগের রাস্তা ছিল না, যার জন্য রিক্সা বলা বা কোনো যানবাহন ওইভাবে ছিল না। যার জন্য আমরা নিজেরাই থাকতাম, নিজেরাই বড় হতাম, একেবারে গ্রাম। কিন্তু আমাদের গ্রামের আরেকটা সুবিধা হলো যে আমাদের গ্রামে অনেক শিক্ষিত মানুষ, এবং বলা যায় যে আমাদের শিক্ষার পার্সেন্টেজ আমি বলতে পারবো না, কিন্তু আমাদের গ্রামে প্রচুর শিক্ষিত মানুষ। ওই এলাকার অনেক শিক্ষার মানে পার্সেন্টেজ যেটা, তার মধ্যে বলবো যে আমাদের গ্রামে বা আমাদের আশেপাশের গ্রাম, আমাদের স্কুলটা দিয়ে সেটা শুরু। আমার স্কুলটার প্রতিষ্ঠাতা আমার দাদা, এবং সেই স্কুলে আমার বাবা এই দায়িত্ব নেয় পরবর্তীতে, এবং সেই বাবা যে শুরু করে এখনো পর্যন্ত, যখন ওনার রিটায়ারমেন্ট চলে গেল তারপর থেকে এখনো কিন্তু উনি সভাপতি হিসেবে আছেন। যার জন্য এই স্কুলটাই আশেপাশের গ্রামগুলোতে শিক্ষার মানে কি বলবো যে প্রচার বলেন, প্রসার বলেন, অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সুতরাং শিক্ষার জায়গা থেকে যেমন ছিল, আর গ্রামের সমস্ত, একেবারে গ্রাম বলতে যা বুঝেন আপনারা, এখনো পর্যন্ত আমরা যা বুঝি, সেই সমস্ত স্বাদ আমি গ্রহণ করতে পেরেছি। মাছ ধরা থেকে শুরু করে মারামারি, পিটাপিটি, খেলা, স্কুল, পড়াশোনা, নাটক করা, স্পোর্টসের। যেমন আমার মা
সকালে ঘুম থেকে ওঠার পরে আমাকে আসলে খুব বেশি দেখতে পেতেন না, তার আগে আমি খেলতে চলে যেতাম। সকালে এক দফা খেলার পরে গোসল করতাম, তারপরে হয়তো বা নাস্তা করে আগে দৌড় স্কুলে, স্কুল থেকে শেষ করে মানে মাঝামাঝির সময় কোন রকমের দৌড় দিয়ে বইটা ফেলে দিয়ে আবার খেলা শুরু। এবং আসলে সত্যিকার অর্থে পড়াশোনাও খুব কম করতাম। এই পড়াশোনার যে সময়টা, এই সময়টা আমি খেলতামই, সেটা বন্ধু বান্ধব হোক, পাশের বাড়ির মানুষজন হোক, ক্যারাম খেলাই হোক, খেলতাম। আর ক্লাসের ফাঁকে ফাঁকে যতটুকু পড়া, এটি আমার ছিল একেবারে ছোটকালের পড়াশোনার মেইন পড়াশোনার জায়গাটা ছিল এটাই। একটা ক্লাস শুরু হওয়ার পরে আরেকটা আসতে যে মাঝখানের জায়গাটা, সেটি আমার ছিল পড়াশোনার জায়গা। তার পরবর্তীতে যখন 6-7 উঠি পড়ো, হ্যাঁ, তারপরে তো পড়াশোনার প্রেশার বেড়েছে, কিন্তু পড়াশোনা আমি খুব বেশি কখনোই ছোটকালে করতাম। স্যার, আমাদেরকে ছোটবেলার একটা গল্প আপনি শেয়ার করছিলেন যে পরীক্ষার কেন্দ্রে কয়েকজন থাকতো যাতে আপনি পালিয়ে না যান, সেই গল্পটা একটু শুনতে চাই। মুশকিল এই কথাগুলো বললে আজকে যারা আমার ছাত্র আছে বা আমার যারা অনুযোগ, তারা তো কি মনে করে আল্লাহ জানে। হ্যাঁ, আমি ক্লাস 3 পর্যন্ত স্কুলে পড়তে পারি নাই, এই বলতে পারেন চঞ্চলতা বা যে কারণে হোক, স্কুলে আমার যাওয়াই হয় না। 3 এর পরবর্তীতে আমি যখন স্কুলে গেলাম, মানে স্কুলটা যেহেতু আব্বা মানে হাই স্কুলের টিচার ছিলেন, হেডমাস্টার ছিলেন, প্রাইমারি স্কুলটাও আমাদের এরকম মানে আত্মীয় স্বজনরাই বেশিরভাগ টিচার ছিল, তো আমাকে ক্লাসে বসায় রাখতে পারতো না। দেখা গেল যে পরীক্ষার সময় আমি অনেকবার খাতা ছিঁড়ে দৌড় দিয়েছি। তো পরীক্ষার বাইরে লোকজন থাকতেন, কেউ না কেউ থাকতো, আমি যাতে না বের হয়ে যেতে পারি। এরকম একবার ফাইনাল পরীক্ষা, খুব সময় 4 থেকে 5 ওঠার ফাইনাল পরীক্ষা, আমার আর খেয়াল নাই। সকালবেলা খেলতে খেলতে আমি বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে এক হর্তুকি গাছের উপরে, তো আমার মা সারা এলাকায় খোঁজাখুঁজি করছে যে পরীক্ষা কোথায়। তারপরে সে আরেকজন খবর দিল যে ওরে তো দেখছি ওই জায়গায়, ওইখান থেকে লোকজন পাঠায় নিয়ে ধরে নিয়ে আসছে। তারপরে পরীক্ষা হলে গেছি, পরীক্ষা হলে গিয়ে কি করলাম আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, কিন্তু এরকম ঘটনা আমার অনেক। এবং আমার যেটা মনে হয়েছে স্যার, আপনার এই দুরন্তপনায় একটা স্বাধীনতাও ছিল, মানে পরিবার থেকে মনে হয় আপনাকে স্বাধীনতাও দেয়া হতো। এইটা শুধু আমাকে না, আমাদের পরিবারের এটা একটা সিগনেচার বলতে পারেন, এটা একটা বিষয়। আমাদের পরিবারে আপনি যেমন আমি ছোটকাল থেকে নাটক করতাম, ছোটকাল থেকে আমি 4-5 থেকে নাটক করতাম। নাটক বলতে যাত্রা নাটক যেরকম, সেগুলো করতাম। আমি দূরে গিয়েও নাটক করতাম এবং ফুটবল খেলতাম, ফুটবল খেলাটি বেশি খেলতাম। তো এই যে নাটক করতাম, কখন আমাদের নাটকের কিন্তু গ্রামের নাটকের রিহার্সেল কিন্তু সন্ধ্যার পরে হতো, কখনো সন্ধ্যা 6টায়, কখনো কখনো রাত 9টায়। আমাকে কখনো কেউ, আমার বাবা মা কেউ কখনো না করে না, এবং চাচারা। আমি আসলে আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আমার বাবা মা যদিও বাবা মা, কিন্তু আমি ফুপু, খালা, মামা, চাচা বলতে পারেন, ওনাদের এক ধরনের ডিরেকশন আমি বড় হয়েছে। কেউ আমাকে কখনো না করতো না, বরং চাচা, ফুপু, খালা, মামা প্রত্যেকে যেখানে যেভাবে সময় আমাকে সাপোর্ট করতো। স্যার, এই যে আপনি বললেন যে আমি যেটি আপনাকে প্রশ্ন করলাম না, যে আপনার এই দুরন্তপনায় একটা স্বাধীনতা ছিল, মানে সবাই আপনাকে স্বাধীনতাটা দিত, যেটা এই সময় আসলে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে দেয়া হচ্ছে না, কিংবা আমরা দিতে পারছি না। এটাও তো আসলে মানসিক স্বাস্থ্যই, আমি বলবো মানসিক স্বাস্থ্যের সঙ্গেই রিলেটেড। কেন তারা তখন দিয়েছেন, কেন আমরা দিচ্ছি না, এই বিষয়গুলো একটু ডিটেইলি জানবো। ছোট্ট করে একটু আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই স্যার, তারপর ফিরতে চাই। দর্শক, অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব বাংলাদেশের মানসিক স্বাস্থ্য খাতের একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ। তিনি 1996 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে 2003 সালে এমফিল এবং 2009 সালে MD মনোরোগ বিদ্যা সম্পন্ন করেন। তিনি বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান এবং রেড ইউনিটের ইউনিট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক কার্যক্রম পরিচালিত হয়। তিনি 70টির বেশি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাধিক গবেষণা প্রকল্পে প্রধান গবেষক হিসেবে কাজ করেছেন। মনের খবর অনলাইন ও প্রিন্ট ম্যাগাজিনের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা হিসেবে গণসচেতনতা তৈরিতে কাজ করছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। জাতীয় ক্রিকেট দলের মেন্টাল স্কিল কনসালটেন্ট হিসেবেও তিনি কাজ করেছেন। ভবিষ্যতে তিনি মানসিক স্বাস্থ্য সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে এবং সামাজিক মডেল ভিত্তিক সেবা বিস্তারের পরিকল্পনা করছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, যে প্রশ্নটিতে ছিলাম, যে ওই সময় বাবা মারা বা পরিবারের আরো যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, পরিবারের গার্ডিয়ান হিসেবে যারা ছিলেন, তারা আসলে এই চঞ্চলতায় বরং একটু কি বলবো,
আশকারাই দিতেন, যেটা এই সময় আসলে আমরা কোনোভাবেই পাচ্ছি না বা দিচ্ছি না। কেন এটা হচ্ছে, আপনি কি বলবেন স্যার? দিচ্ছি না বলার চেয়ে পারছি না বলাটাই বেশি ভালো। কারণ এর মধ্যে আমরা যে আমি বাংলাদেশ যে ব্যাখাম, যেটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ, সেখানে একটা প্রোগ্রামে আমরা বলেছিলাম যে যদি সম্ভব হয় আমাদের সমস্ত শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করে দেওয়া উচিত সারা দেশেই, এবং শুধু খেলার জায়গা না, সেটা হওয়া উচিত নিরাপদ খেলার জায়গা। মানে আমরা একটা বাচ্চাকে স্কুল কলেজে পড়ুক বা শিশুকে যখন আমরা খেলার মাঠে দিব, তারপরে যদি বাবা মার অ্যাংজাইটি শুরু হয় যে কি করলো, কোথায় গেল, কি হবে, কি হচ্ছে, তাহলে তো আসলে নিরাপদ থাকা যাবে না। আমরা সেই যেহেতু গ্রামে ছিলাম, সবাই সবাইকে চিনতো, গ্রামের দূরের মানুষ হলে 2-3 গ্রাম পর্যন্ত সবাই সবাইকে চিনে, যার জন্য এক ধরনের নিরাপত্তা বোধ আমাদের ছিল। আমরা খেলতে পারতাম, আমরা সারাক্ষণই খেলার মধ্যে থাকতাম, মানে ছেলে মেয়েদের সাথে হোক, আশেপাশের গ্রামে, আশেপাশের এমন গ্রাম নাই যে গ্রামগুলোতে বিভিন্ন জায়গায় গিয়ে আমি খেলি নাই। এবং আমি বলতে আমাদের সাথে যারা ছিল তারা সবাই তখন খেলতো, কারণ সবাই নিরাপদ অনুভব করতাম। আমার গার্জিয়ান শুধুমাত্র আমার বাবা মা, আমার চাচা ফুপু খালা তারা না, আশেপাশের যে কোনো গ্রামের যে কোনো মুরব্বী প্রত্যেকে আমার গার্জিয়ান। ধমক দিতে হলে তারা সবাই ধমক দিত, বকা দিতে হলেও তারা সবাই বকা দিত, আদর করতে হলেও তারা সবাই আদর করতো। তো এই সুযোগটা এখনকার ছেলেমেয়েরা পাচ্ছে না, পায় না। আমরা আমাদের ঢাকার অ্যাপার্টমেন্টের এক পাশের অ্যাপার্টমেন্টের পাশের আর পাশের অ্যাপার্টমেন্টে আমরা কাউকে চিনি না, এবং ভালোবাসা তো দূরের কথা, কমিউনিকেশন তো দূরের কথা, কোনো রিলেশনই তৈরি হয় না। তো এটা তো আসলে আমাদের সময়টার অবশ্যই আমরা বলবো সৌভাগ্যবান, এটা তারা মিস করছে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। এবং আপনি যেটি বলছিলেন যে একটা নিশ্চিত খেলার পরিবেশ তৈরি করা না, এবং আমরা সব সময় বলি যে এটা ধরো না, ওটা করো না, কি করছে, কি হচ্ছে, মানে এটা নিয়ে একটা এনজাইটি তৈরি হয় আসলে বাবা মার মধ্যে। এই বিষয়গুলোর পরিবর্তন এটাও করতে হবে, কিন্তু সেটা লিমিট থাকা লাগবে। এটাও করতে হবে কেন, আপনি এখানে যদি থিওরিটিক্যাল কথা বলি, দুইটা জিনিস লাগে। একটা হলো যে আপনার এক্সপোজার, যত বেশি এক্সপোজার, যেমন ধরেন আমি প্রায় এটাও বলি যে আমার ছেলেকে যদি, আমার বাসা মগবাজার, আমার ছেলেকে যদি মগবাজার মোড়ের ক্রস করতে দেওয়া হয়, সে কিন্তু পারবে না। মগবাজার মোড় রিক্সা গাড়ি পারবে না, আমাকে হাত ধরে করতে হবে। কিন্তু যে ছেলেটা রাস্তায় থাকে, তাকে যদি ক্রস করতে দেওয়া হয়, সে কিন্তু দৌড়ায় পারবে, মানে এরকম তার কাছে কোনো ব্যাপার না। তার মানে এক্সপোজার যত বেশি দিবেন, যত বেশি সে কাজটা করবে, তার স্কিল তত বেশি ডেভেলপ করবে। এটা যেমন একটা বিষয়। আবার না বলাটাও সত্যি, যেমন ধরেন মানে খুব আদি থিওরি যে আমি আপনি যে সভ্যতার শব্দটাই শুরু হয় না দিয়ে, যে এটা করা যাবে না। ধরেন যেখানে সেখানে পেশাব পায়খানা করা যাবে না, যার তার অধিকার নষ্ট করা যাবে না, যেখানে সেখানে ঘুমানো যাবে না, মানে না দিয়েই কিন্তু সভ্যতাটা শুরু। তো করা যাবে না মানে অন্যের অধিকার রক্ষা করা, আমি করতে পারবো না মানে অন্যের অধিকার রক্ষা করা। তো অন্যের অধিকার রক্ষা করতে গেলেই কিন্তু না দিয়ে শুরু হবে, এবং এইটাই সভ্যতার শুরু। তো দেখেন, না আমাদেরকে করতে হবে, আবার এক্সপোজার আমাদেরকে দিতে হবে, দুইটাই দিতে হবে। এই যে ব্যালেন্সটা, এটা কখন সম্ভব? একটা ইউনিক পরিবার তৈরি সম্ভব না। আমাদের যখন সামাজিক ব্যবস্থাটা এরকম হয় যে প্রত্যেকটা মানুষের গার্জিয়ান, অথবা প্রত্যেকটা মানুষই ওইভাবে আমরা দায়িত্বশীল, শ্রদ্ধা করি, তাদের সাথে কমিউনিকেশনটা তৈরি হয়, তখন সেটা সম্ভব হবে। তা না হলে আমরা কি করব? এক ধরনের অনিরাপত্তার মধ্যে থাকবো, এক ধরনের অ্যাংজাইটির মধ্যে, যেটা আসলে মা বাবারা এখন ভোগে, এমনকি আমরাও এটা করা যাবে না, সেটা করা যাবে না। সন্ধ্যার পরে আমার মনে আছে, আমি যতদূর মনে করতে পারি, আমি প্রথমবার আমাদের বাড়ি থেকে ঢাকায় আসতে, তখন প্রথম 8-9 কিলোমিটার যেতে তো হাঁটতে, অথবা রিক্সা যদি দরকার হতো, সেটা সপ্তাহে বা 2 সপ্তাহ আগে বলে রাখতে হতো। একটা মাত্র রিক্সা ছিল, বলে রাখতে হতো যে ওই দিন রিক্সা যাবে, সে তো খুব কঠিন হয়ে যেত। তো হাঁটতে হাঁটতে 7-8 কিলোমিটার, তারপরে এক জায়গা থেকে বাসে আরেক জায়গায় আসতে হতো, সেটা প্রায় দুপুর 2টা হয়ে যেত। তারপরে ওইখানে খাওয়া দাওয়া করে আবার বাসে সে ড্যামরা আসার পরে নদী ক্রস করার পরে আবার বাসে গুলিস্তান আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। তো ওই অবস্থায় আমি ক্লাস 8-এ আমি প্রথম বাড়ি থেকে ঢাকায় আসছি, কিন্তু আমার ছেলেকে আমি ছাড়ি, আমার ছেলেকে তো আমি স্কুল থেকে একা ছাড়ি না, যাইতেও দেই না, আসতেও দেই না। এখানে অনেকগুলো বিষয় কাজ করে, খালি রাস্তার নিরাপত্তা না, কোথায় কি ঘটে, কোন দিক দিয়ে কি হয়, কোথায় যাইতে পারে, এটা তো আসলে মানে অনিশ্চয়তার শুরুটাই এইখান থেকে, যার জন্য বাবা মারাও এক ধরনের অ্যাংজাইটিতে থাকে। সামাজিক নিরাপত্তা শুধুমাত্র পরিবারের একার দায়িত্ব না, এখানে রাষ্ট্রের দায়িত্ব, বা আমরা যারা সোসাইটির মানুষ, যারা পলিসি মেকার, অনেকের দায়িত্ব এখানে থাকে। সেটা তো আসলে আমরা করতে পারি। মানে আসলে মানসিক স্বাস্থ্যটা এমন একটা বিষয় আমরা বলতে পারি যেখানে আসলে আমাদের সোসাইটিতেও আসলে জড়িত কোনো না কোনো ভাবে, আমাদের রাষ্ট্র ডেফিনেটলি। এবং
সেই পজিটিভ পরিবর্তনগুলো না আসা পর্যন্ত, যেটা আমরা শুরুতেই বলছিলাম না, যে একটা আমূল পরিবর্তন শহর কেন্দ্রিক হয়েও আসলে যেখানে এটা আসলে সম্ভব হয়নি। এখানে আরেকটা বিষয় আমি ছোট্ট করে বলি, যেমন বৈজ্ঞানিক বা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে সেটা শুধুমাত্র যে আমাদের মেন্টাল হেলথে তা না, আধুনিক চিকিৎসার ক্ষেত্রে যেটা করার চেষ্টা করা হচ্ছে সব জায়গায়, যে কমিউনিটি সার্ভিসটাকে ডেভেলপ করার চেষ্টা হচ্ছে। কমিউনিটি মেন্টাল হেলথ বলেন বা অন্য যে কমিউনিটি মেন্টাল হেলথের প্রথম কথাটাই হলো যে কমিউনিটিতে যে এক্সপার্টিস আছে সেটাকে ইউজ করতে হবে। তাহলে কি মানে যে কমিউনিটির এক্সপার্টিসটাকে ইউজ করতে হলে ট্রেনিংটা, ডেভেলপমেন্টটা, পলিসিটা এমন ভাবে তৈরি করতে হবে যে যেখানে আছে সেখানে যাতে কন্ট্রিবিউট করতে পারে। তো এটা করতে পারলে কিন্তু শুধুমাত্র মেন্টাল হেলথ না, তাহলে সব জিনিসই কিন্তু ডেভেলপ করা অনেক সহজ হবে। একটা সুষম পরিবর্তন আসলে স্যার আসবে, অত্যন্ত কঠিন, কিন্তু এইটাই মডেল, এটি আগামী দিনের মানে যারা বৈজ্ঞানিক, যারা বড় বড় চিন্তা করেন তারা এটাই ভাবছেন। আমরা একটু স্কুল জীবনে ফিরে যেতে চাই আবার। তারপরে তো সেই দুরন্তপনার পরে আবার তো পড়াশোনামুখী হলেন, হ্যাঁ, সেই সময়টা কেমন ছিল? পড়াশোনা আমি আসলে ছোটকাল থেকে আসলে খুব বেশি যে পড়াশোনা করতাম তা না, বলতে গেলে আমি জীবনে কোনোদিন ফার্স্ট হই নাই। একবারই মাত্র ফার্স্ট হয়েছিলাম, সেটা হলো ম্যাট্রিক পরীক্ষার আগে যে টেস্ট হয়, শুধুমাত্র ওই টেস্টে আমি জীবনে একবার মাত্র ফার্স্ট হয়েছি। এর আগে কোনোদিন আমি ফার্স্ট বা ওরকম কোনো হয় নাই। আমি সবসময় অ্যাভারেজ পড়াশোনা করতাম। তো আমার বাবা মা হ্যাঁ পড়াশোনা চাইতেন, কিন্তু খুব যে প্রেশার দেওয়া এটা আমাকে কখনো করতেন না। কিন্তু মানে তারা যে চাইতেন না তা না, আমাকে কিন্তু কয়েকবার স্কুলও চেঞ্জ করতে হয়েছে। একবার আব্বার স্কুল বাদ দিয়ে আমাকে আরেক স্কুলে যেতে হয়েছে, সেখান থেকে আমার আরেক স্কুল, সেখান থেকে আবার আমার মানে আমার যে গ্রামের স্কুল সেখানে, কারণ ওই যেহেতু পড়াশোনা করতাম না, ক্লাসেও ঠিক মতো আসলে যেতাম না, খুব বেশি ফাঁকি দিতাম। তো এই সব মিলে পড়াশোনাটা, আবার যখন আমি পড়াশোনা শুরু করি, আমি আমার মেডিকেল কলেজের একটা ছোট্ট উদাহরণ দেই। আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা সবসময় আমাকে বলতো যে আমি আবার খুব টিএসসি তে সময় কাটাতাম, বিশেষ করে মেডিকেল কলেজের সময়টা। আমি স্কুলে ফিরবো, কিন্তু মেডিকেল কলেজের সময়টা বলতে পারেন যে আমি ম্যাক্সিমাম টাইমটা আমি ঢাকা ইউনিভার্সিটির টিএসসি তে কাটাতাম। মানে টিএসসির এমন কোন রুম নাই যে রুমে আমি রাতে ঘুমাই নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমি সারা রাত থাকি নাই। সেটা হলো মেডিকেল কলেজের সময়টা। বলছি এই জন্য যে আমার যারা ক্লোজ ফ্রেন্ড তারা বলতো যে একটা গ্রাফ দিত যে বিপ্লবের পড়াশোনা এরকম, যে এখান থেকে শুরু করে এখানে সারা বছর এই কাছাকাছি পরীক্ষার আগে গিয়ে এরকম, মানে একেবারে এতটাই সিরিয়াস ছিলেন আপনি। সিরিয়াস বলবেন আমি জানি না কি বলবেন, শেষের দিকে ছোটবেলাতে তো একেবারে খেলাধুলা, দুরন্তপনা, স্কুল করছি না, কিন্তু একটা সময় এসে দেখা গেল সেটা স্কুল নাকি কলেজ আমরা জানতে চাবো। ছোটবেলায় শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা, কবিতা লেখা, গান লেখা, পরবর্তী সময়ে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হয়ে উঠলেন। কনফিউজড হয়ে যেতেন না যে আসলে কি হতে চাই আমি, বা আমার জীবনের লক্ষ্যটা আসলে কেমন হওয়া উচিত? কনফিউজ ঠিক না আসলে, তবে আক্ষেপ মানে মধ্যে মধ্যে হয়, মাঝে মাঝে হয় না তা না। কালচারাল কাজটা বিষয়টা আসলে যতটা না আমার কি বলবো যে অন্য দিক থেকে না, আমি আমার পরিবারের, আমার দাদা ছিলেন কবি, আমার দাদা মানে ওনার বেশ কিছু কবিতার বইও আছেন। তখনকার সময় সুফিয়া কামাল, জসিমউদ্দিন, ওনাদের সাথেও আমার দাদার ভালো সম্পর্ক ছিল। এবং আমার দাদার ছোট ভাই যিনি, উনিও মরমী কবি সাইবের আহমেদ চৌধুরী, উনি এখনো জীবিত আছেন, উনি 103 বছর বয়স হয়ে গেছে। উনি ওনার বেশ কিছু বই ইন্টারন্যাশনালিও রিকগনাইজড। উনি নিজে ভাষা সৈনিকও ছিলেন, এবং ওনার বেশ কিছু বই সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও জনপ্রিয়। ওনার বেশ কিছু গানও আছে টিভিতে, রেডিওতে। এখন আমার দাদারও বেশ কিছু বই ছিল। এটা যেমন আমাদের পারিবারিক পরিবেশ থেকে। একই সাথে আমি বলবো যে আমার গ্রাম এবং আশেপাশের গ্রামে যারা আছেন তারা সবাই, আমার দৃষ্টিতে তারা সবাই অনেক বেশি সংস্কৃতিমনা। এখনো প্রত্যেক গ্রামে সেই জারি সারি থেকে শুরু করে, যাত্রা নাটক থেকে শুরু করে, গাজির পালা এবং বিভিন্ন রকমের কালচারাল যে সমস্ত, এগুলো এখনো হয়, রেগুলারই হয়। আমরা বাড়িতে গেলে এখনো এনজয় করি। নরসিংদীর একজন বিখ্যাত কবি শামসুর রহমান, ওনার সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ? বা উনি আমাদের পাশের থানার, কিন্তু ওনার সাথে আমার পরবর্তীতে দেখা হয়েছে একবার দুবার, কিন্তু ওই আমার ছোটকালের সময়টা মানে ওনাদের সাথে আমার পরিচয় ছিল না। কিন্তু আমাদের আশেপাশের গ্রামে এখনো পর্যন্ত আমি বলবো যে গ্রামের কিন্তু তারা কালচারালি অনেক উন্নত। আমার ব্যক্তিগত বিশ্বাস যে অনেকের থেকে অনেক বেশি ধারণ করে তারা, হয়তো সেটা প্রকাশিত হয় না, শহরে থাকলে একরকম। যার জন্য ওই ছোটকাল থেকে পরিবেশটা দেখতে দেখতেই আমার দাদা খেলার সাথে জড়িত ছিল। আমার নানা, ওনাকে আমি দাদা ডাকতাম,
ওনারা দুজন ফ্রেন্ডের মতো ছিল। আমাদের একই গ্রামে দাদার বাড়ি, একই গ্রামের শেষ মাথায় আমার নানার বাড়ি। এই দুজনের সম্পর্ক ভালো ছিল, এক ধরনের প্রতাপশালীও ছিলেন তারা, যার জন্য আমার নানার বাড়িতেও আমার ছোটকালের একটা ভালো অংশ, মানে একেবারে ছোটকালের একটা ভালো অংশ যদিও একই গ্রামে, আমার নানার বাড়িতেও কেটেছে। তো এই দুই বাড়ি, নানার বাড়ি আমি দাদা বলতাম, তো এই দুই বাড়ি এবং এই পুরা এলাকা মিলিয়ে আসলে আমরা মনে করি যে আমি না শুধুমাত্র, আমাদের এলাকার অনেকেরই কালচারাল কাজের সাথে জড়িত। কিন্তু আমার চাচা, ফুপু, খালা, মানে আমরা যারা অনেকে ডিরেক্ট আমার মতো ইনভলভ হয় নাই, তারা পড়াশোনাটাতেই বেশি ছিল, একাডেমিক কাজটাই তাদের বেশি। আমাদের বাড়িতে অনেক ডাক্তার, মানে আমাদের আত্মীয় স্বজন মিলে প্রায় এখন স্টুডেন্ট মিলে 25-এর উপরে ডাক্তার। তো যার জন্য পড়াশোনার পাশাপাশি আমাকে আবার, আমি কালচারাল কাজটা যেহেতু করতাম, আমাকে এই সাপোর্টটা ওনারা দিয়েছেন। আমাকে মেডিকেল কলেজেও আমি যখন পড়তাম তখন আমাকে কেউ কোনোদিন না করে না যে এই কাজটা করা যাবে না। আমার বিভিন্ন গ্রুপের ছেলে মেয়েদেরকে নিয়ে, বিভিন্ন গ্রুপের ছেলে মেয়েদেরকে আমি বাড়িতে চলে যেতাম, 20 জন, 30 জন, 25 জন। তো আমার আব্বা মা বা যারা আত্মীয় স্বজন এবং আমার মামা, চাচারাও সব ধরনের সাপোর্ট। আমি আমার চাচা, মামা, আমার মনে আছে যে আমার মামা বগুড়াতে পোস্টিং ছিল, আমি 35 জন নিয়ে প্রোগ্রাম করতে চলে গেছি ওনার বাসায়, আমরা 3 দিন ছিলাম। তো এরকম ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা পাই। এটা আসলে ভিতরের জিনিস অথবা আল্লাহ প্রদত্ত, নিশ্চয়ই সেটি তো আছেই, পাশাপাশি পরিবার এবং পরিবেশ দুটোই আসলে আপনাকে হেল্প করেছে। মানে আমরা যতটুকু জানি যে মেডিকেল জীবন মানে হচ্ছে শুধু পড়াশোনা আর লাইফটাকে বাঁচিয়ে রাখা, এর বাইরে আর কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি করেছেন। হ্যাঁ, আমি করেছি, কিন্তু কেমনে করেছি আমি আসলে থিওরিটিক্যালি আমিও বলতে পারবো না। কিন্তু বেশিরভাগ সময় আমি তখন আমি নাটকের গ্রুপেও কাজ করতাম। সমকাল নামে একটা নাটক গ্রুপ ছিল যেখানে আমি এক্সিকিউটিভ মেম্বার ছিলাম একেবারে ছোটকালে, মানে আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে। তার পরবর্তীতে আমাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি একটা থিয়েটার গ্রুপ বানিয়েছিলাম, সলিমুল্লাহ মেডি থিয়েটার। এটা আমরা 3 বছর ওইখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতাম। শেষের দিকে আমরা এটা করতে পারিনি, আমরা যখন শেষ দিকে যে কোনো কারণে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি টিএসসিতে, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং বিভিন্ন থিয়েটার গ্রুপের সাথে ক্লাস নেওয়া, আমি আবার ফিল্মের একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন করেছিলাম, তো ফিল্মেরও কাজের সাথে জড়িত ছিলাম, আবার নাটকেরও ক্লাস নিতাম, যার জন্য আসলে মোটামুটি আমার মনটা আসলে এদিকে বেশি ছিল। ছোটকালে ছিল ফুটবল খেলার দিকে বেশি এবং পরবর্তীতে ছিল হলো গিয়ে কালচারাল কাজের দিকে বেশি। এবং আমি ওই সাইকিয়াট্রিতে আসার এটা একটা কারণ, আমার মনে হতো যে প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু ডিফারেন্ট, প্রফেশনাল জিনিসটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু আমার যখন কালচারাল কাজ তখন মনে হতো যে কালচারাল যে বিষয়টা, মানুষ, চরিত্র, ক্যারেক্টার, রিলেশন, মনস্তাত্ত্বিক বিষয়টা তো সাইকিয়াট্রিতে গেলে বেশি পাওয়া যাবে। কিন্তু এখন যে রিয়েলিটি সেটা ডিফারেন্ট, সেটা হোক, কিন্তু আমার ওই কারণে ওই সেখান থেকে কোথায় যেন একটা যোগসূত্র আপনি খুঁজে পান, আমি সেটাই বলছিলাম স্যার, সেটি আমি খোঁজার চেষ্টাও করতাম। আমি মানে আমার এখনো ভালো লাগে, এখন সত্যিকার অর্থে যদি আমাকে আবার আলাদা করে বলা হয় যে তুমি কোনটা করতে চাও, তাহলে কনফিউজড হব, হয়তো বা কালচারাল দিকে আমি বেশি যাওয়ার চেষ্টা করতাম। কবিতা আবৃত্তি করতেন, সেটা কি এখনো চালিয়ে যাচ্ছেন কিনা? কিছু কিছু, মানে ওইভাবে ঠিক বলা যাবে না, তবে কবিতা আবৃত্তি আমার খুবই পছন্দ এবং আমি বেশ কিছু কবিতার মানে আবৃত্তির ডিরেকশনও আমি দিয়েছি, সেটা দেশের বিভিন্ন জায়গায় শো হয়েছে। এবং আমাদের যে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, শিমুল মুস্তাফা নিশ্চয়ই জানেন, শিমুল ভাই আর আমরা একসাথে কাজ করতাম। তো আমরা মানে এখানে একটা অন্য ইতিহাস, যেমন পাবলিক লাইব্রেরিতে আবৃত্তিকে সেন্ট্রালাইজ করার একটা বড় অংশ আমরা তখন করেছি, অনেকে দাবিদার, কিন্তু আমরা টানা পাবলিক লাইব্রেরিতে প্রোগ্রাম করাতে যেটা এখানে সেন্ট্রালাইজ। তো আবৃত্তির বিষয়টা আমাকে এখনো টানে। আমি কিছু কিছু গান পছন্দ করি, গান গাওয়ার চেষ্টাও করি, কিন্তু গানটা আমাকে ওইভাবে টানে না যতটা না আবৃত্তি টানে বা নাটক টানে। নাটকে কিন্তু টানে, কিন্তু নাটকের সুযোগ আমি খুব বেশি পাইনি, আমি করতে পারিনি মেডিকেল কলেজের জন্য বলতে পারেন, যেখানে সন্ধ্যার সময়টা সবসময় করতে পারতাম না। তো যার জন্য আবৃত্তি আমাকে এখনো টানে। আপনি যেহেতু আবৃত্তির মানুষ, আমরা কি শুনতে পারি? কঠিন, কারণ আমি তো আসলে আবৃত্তি এখন মনে রাখতে পারি না। আমি দুই একটা লাইন যদি হয়ে যায়, দুই একটা লাইন আমি আমার লেখাই দুই একটা লাইন যদি কেউ পছন্দ করে করতে পারে। নিশ্চয়ই। ওই সূর্যের খানিকটা জ্বলন্ত অংশ ছিঁড়ে এনে আমি আমার প্রিয়ার হাতে তুলে দেব, বলবো পৃথিবীর সমস্ত ভণ্ডামি আর নষ্টামির গোড়ায় গুজে দাও, জ্বলে যাক সব। তারপর স্বচ্ছ ঝকঝকে পৃথিবীতে আমরা আমাদের সন্তানের জন্ম দেব।
আহা। ছোট্ট অংশ। ভীষণ সুন্দর। চমৎকার চমৎকার স্যার। আপনার এই চিন্তাই হয়তোবা স্যার পরবর্তী সময়ে আপনার মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা, মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আপনাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার একটা স্বভাব, আমি জানি না এটা আল্লাহ প্রদত্ত। আমি ধরেন বাসে উঠছি কোনো কারণে, কেউ একজন এদিক সেদিক বলছে, আমি কোনো কথা না বলে থাকতে পারি না। ভাই এটা করেন, এটা করেন। লিফটে উঠলাম, কেউ একজন ধাক্কা থেকে, আমার কথা বলার কোনো প্রয়োজন নাই, লিফটম্যান আছে, আমি কিন্তু তখনও কথা বলি, আপনি একটু পিছনে দেন, এত কথা বলতেছেন কেন, আপনি সামনে দেন, উঠতে দেন। একজন যদি না উঠে লিফট উপরে যাবে নিচে যাবে, একজন দাঁড়ায় আছে এতক্ষণ, আপনারা কেন জায়গা দিবেন না? আমি কথা বলতে থাকি। রাস্তাঘাটে রিক্সা চলার সময় একটা আরেকটা সামনে গেলে আমি হয়তো বলা তুমি সামনে যাও কেন, মানে আমি আসলে সব জায়গায় এটা করতেই থাকি। তো যার জন্য এটা মানুষের, আমার না শুধু, আমার মনে হয় যে এমন অনেক মানুষের স্বভাব আছে যে চুপ থাকতে পারে না। তো যার জন্য মানুষের জন্য করার চিন্তাটা কালচারাল কাজের সাথে জড়িত নাকি আমার নিজের জীবনের সাথে জড়িত আমি আসলে জানি না। অনেক সময় এই সব করতে গিয়ে মানে অনেক বিরাগ ভাজনও হই, অনেক রকমের বিপদের মধ্যেও পড়ি, অনেক রকমের সমস্যার মধ্যে পড়ি। কেউ কেউ বলে যে তোমার এটা করা দরকার কি, বা আপনার এটা করা দরকার কি, বা আপনি এটা করছেন কেন, মানে হয়। আসলে আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজেদের জায়গা থেকে ছোট ছোট সুন্দর কাজগুলো না করি, তাহলে আমাদের সমাজ রাষ্ট্র কিভাবেই বা এগিয়ে যাবে। স্যার, একটু আপনার কর্মজীবনে আসতে চাই। আপনি যখন মেডিকেল জীবনটা শুরু করলেন, আপনি মানসিক স্বাস্থ্যটাকেই বেছে নিলেন। এটার পেছনে তো উল্লেখযোগ্য তেমন কারণ আর আমরা নাই বা জানি। আপনি তো নিজেই বললেন আসলে আপনি যখন অভিনয় করছেন বা যখন আবৃত্তি করছেন, সেখানকার সুর ছন্দ, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলোই আসলে একটা সময় আপনাকে অনুপ্রাণিত করলো একরকম। তো সেখান থেকেই নিশ্চয়ই মানসিক স্বাস্থ্য নিয়ে পড়া, সেখান থেকে শুরু অনেকটা বলা যায়। আর আরেকটা ব্যাপার কি, যে যেহেতু আমি কালচারাল দিকে কাজ করার আমি ইচ্ছা ছিল, এখনো আছে, আমি এখনো সুযোগ পেলে কিছু কিছু কাজ করি, লেখালেখি করি, আবৃত্তির কাজটা করি। আমার কিন্তু কিছু কিছু কবিতা এখনো মানে রেকর্ডেড আছে, ইউটিউবে পাওয়া যায়। তো যেহেতু এটা ভিতরে আছে, এবং আমার ইচ্ছা আছে একটা পর্যায়ে গিয়ে যে মেন্টাল হেলথ রিলেটেড কিছু ফিল্ম করা, ছোট ছোট এমন কিছু মানে মানে এপিসোড করা যেটা দেখলে মানুষজন বুঝতে পারবে। এবং আমার বেশ কিছু নাটকের স্ক্রিপ্টও আছে, ফুল নাটকের স্ক্রিপ্ট আছে। তো এইগুলো নিয়ে পরবর্তীতে আমি জানি না আমি পারবো কিনা, তো এগুলো নিয়ে দুই একটা নিয়ে আমার নিজেরও কাজ করার ইচ্ছা আছে। তো যার জন্য যে এই যে টোটাল বিষয়টা আমি আসলে ইচ্ছা করলেও থামাতে পারি না, মানে ইচ্ছা করলেও আমি বন্ধ করতে পারি না যে এটা বাদ দিব, বা আমার ভিতরে রক্তে মিশে আছে স্যার, মানে এক ধরনের বলতে পারেন যে কাজ করে। তো সেই কারণে এই বিষয়গুলোর সাথে মেন্টাল হেলথ, সাইকিয়াট্রি এবং মানুষের জন্য কাজ করা, এটা একটার সাথে একটা জড়িত। এবং সেই কারণে আমি প্রথম 2012 সনের দিকে এই মনের খবর নামে একটা প্রতিষ্ঠান তৈরি করি, যেটার উদ্বোধনী হলো গিয়ে 2014-তে। তো মনের খবরের দুইটা পার্ট আছে এখন, একটা মানসিক স্বাস্থ্য বিষয়ক সার্ভিস MK4CB যেটাকে আমরা বলছি, মনের খবর ফর কেয়ার, আর একটা পার্ট হলো গিয়ে মিডিয়া রিলেটেড, যেমন আমাদের অনলাইন পত্রিকা আছে, অনলাইন পোর্টাল আছে, একই সাথে ম্যাগাজিন আছে, ইউটিউব আছে, অনলাইন টিভিও একটা আছে, যেখানে স্বাস্থ্য নিয়ে সব ধরনের স্বাস্থ্য নিয়ে কাজ করা হয়। তো সেটাই যে কর্মক্ষেত্রে আমি যেহেতু এই কাজগুলো করব, তখন আমার মনে হতো যে আমি যদি সার্জারি পড়ি তাহলে তো আমি এই কাজগুলো করতে পারবো না। যদি আমি কার্ডিওলজি পড়ি, আমার আব্বা চাইতেন যে আমি কার্ডিওলজিতে পড়ি, তো অন্য যদি যেগুলোতে ব্যস্ত থাকার মতো মানে ডাক্তারি, সেগুলো যদি আমি করি তাহলে হয়তো পারবো না। কিন্তু আমি যদি সাইকিয়াট্রি করি তাহলে হয়তো এটার সাথে মিশাতে পারবো। কিন্তু তখন আমি মনে করতাম যে আমি বোধহয় দুইটা জায়গায় যাইতে পারি, একটা হলো যদি ডাক্তারি নাই করি তাহলে অ্যানাস্থেসিয়া, আর যদি ডাক্তারি করি তাহলে সাইকিয়াট্রি, এটার সাথে মেলানোর জন্য এই এক ধরনের, এটি একটা কারণ হতে পারে। মেডিকেল জীবন শেষ করে কি আপনি মনের খবরই প্রথম শুরু করলেন? মানে আপনার প্রথম কাজ কোথায় শুরু হলো যদি জানতে চাই? না, মেডিকেল জীবনের পরে আসলে এটাও একটা ইন্টারেস্টিং, আমি খুব মানে আমার যখন যেদিন ইন্টার্নি শেষ হয়, আমি আমার সমস্ত বইপত্র, কাগজপত্র যা আছে মেডিকেলের সব দিয়ে আসি সবাইকে। আমি একটা বইও পরবর্তীতে কেমনে জানি একটা বই আমার বাসায় ছিল, আমি জানি না কেমনে আসছে। এছাড়া আমি সমস্ত বইপত্র আমি সবাইকে দিয়ে আসি। কেন দিয়ে আসলেন? মানে কেন নিজে? আমার মনে হয় যে আমি আর এই কয়েকদিন ফ্রি থাকবো। এক বছর আমি কিচ্ছু করি নাই, পুরো পরের একটা বছর আমি কিচ্ছু করি নাই, জাস্ট ঘুরতাম, খাইতাম, আড্ডা মারতাম, কালচারাল কাজ করতাম। এমনকি কোথাও চাকরি টাকরি, মানে কোনো ক্লিনিকে চাকরি, পড়াশোনা, অনারারি ট্রেনিং আমি কিচ্ছু করিনি। জাস্ট এক বছর ঘোরাঘুরির পরে গিয়ে আমি আস্তে আস্তে আবার ট্রেনিং এ আসলাম এবং একটা ক্লিনিকে তখন কাজ করা শুরু করলাম, এবং পাশাপাশি এই সাইকিয়াট্রিতে ঢোকার চেষ্টা করলাম। যার জন্য মানে এই যে হারিয়ে যেতেন আপনি মাঝে মাঝে, এগুলো কি মনের প্রশান্তির জন্য, মনের ক্ষুধা মেটানোর জন্য? আমি জানি না, এটাও আরেকটা প্রসঙ্গ তুলেন। আমি কিন্তু বাংলাদেশের প্রায়
বলতে পারেন সব জেলাতে আমি মানে খালি ঘুরেছি তা না, আমি রাত্রে থেকেওছি, মানে ম্যাক্সিমাম। এমনও ছিল আমার সাথে বেশ কয়েকজন ছেলে ছিল, আমরা প্রায়ই চলে যেতাম বাসা থেকে বেরোতাম রাত্রে 10টা-11টার দিকে, একটা টস দিতাম যে উত্তর দক্ষিণ পূর্ব কোথায় যাব, যেদিকে উঠে সেদিকে চলে যেতাম। এবং সাধারণত যাওয়ার পরে 1 দিন 2 দিন পরে বা একটা নির্দিষ্ট সময় পরে বাসায় জানাইতাম যে আমি এখানে। কেউ না করতো না আমাকে যে আমি এখানে। পকেটে টাকা নাই, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু বান্ধব কোথায় আছে, আমি বলতাম যে এখানে আমি আসতেছি, টাকা রেডি রাখিস বা আমি পরে। এরকম আমি অনেক মানে অনেক কাজ, মানে একবার অনর্থক ঢাকা থেকে মানে সেই নর্থ বেঙ্গল হয়ে পার্বতীপুর হয়ে যশোর খুলনা ওইদিকে হয়ে তারপরে ঢাকা আসলাম, মানে কোনো কারণ ছাড়া। তো এটাও আমার ফ্যামিলির একটা মানে তারা কখনো আমাকে না করতো। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, কর্মজীবনের কথা বলছিলেন, ইন্টার্ন শেষ করে আপনি 1 বছর একটা ব্রেক নিলেন, তারপর কি ডিসিশন নিলেন? না, তারপরে তো যেহেতু পড়াশোনাটা করতে হবে, আমি আসলে ওইভাবে চাকরির কথা চাই, আমি কিন্তু একবারে পড়াশোনা শেষ করে তারপর তো চাকরিতে ঢুকছি। তারপরে আমি সাইকিয়াট্রিতে ট্রেনিং শুরু করি। সাইকিয়াট্রিতে ট্রেনিং শুরু করার এখানেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি যখন সাইকিয়াট্রিতে ট্রেনিং শুরু করি, আমার বাবা একদিন রাতে 10টার পরে দেখতে গেছে এটা কোন ধরনের ডিপার্টমেন্ট, এখানে কি হয়। আমি বললাম যে না, আমার সাইকিয়াট্রি পছন্দ। পরে আবার না করে নাই। আমি তারপরে সাইকিয়াট্রি শেষ করলাম। আমি সাইকিয়াট্রি শেষ করার পরেই আমার সৌভাগ্য বলতে পারেন যে ঠিক আমি যে মাসে শেষ করলাম ঠিক তার পরের মাসে আমি বাজিতপুর মানে জহিরুল ইসলাম মেডিকেল কলেজে আমি জয়েন করি। তো জহিরুল ইসলাম মেডিকেল কলেজে জয়েন করার পরে আমাকে খুব বেশি দিন কাজ করতে হয় নাই, 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে কাজ করার পরে আমি হলি ফ্যামিলিতে চলে আসি। হলি ফ্যামিলিতে সেখানে আমার জন্ম, সেখানে আমি বেশি দিন কাজ করিনি। হলি ফ্যামিলিতে থাকা অবস্থায় এই আজকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তখন সার্কুলার দেয়, আমি 5-6 মাসের মধ্যে আমি তখন বাংলাদেশ মেডিকেল কলেজে চলে আসি এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। তারপর থেকে এখানেই আছি। তো হলি ফ্যামিলিতে স্যার একটু আসি, আপনি মানসিক স্বাস্থ্য নিয়েই তো কাজ করলেন, ডেফিনেটলি সেটা কি মানে শিশু স্বাস্থ্য, শিশু মানসিক স্বাস্থ্য নাকি তখন সব? জাস্ট সাইকিয়াট্রিতে আমি বেশি দিন ছিলাম না, সেখানে 2 থেকে 3 মাসের মতো ছিলাম। তো এখানে থাকা অবস্থায় যেহেতু বিএমইউতে সার্কুলার দেয়, আমরা অ্যাপ্লিকেশন করি এবং সেখানে মানে আমরা 2003-এর অক্টোবরে আমরা আমি আমার সাথে আরেকজন, আমরা দুজন তখনকার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি। আচ্ছা, স্যার আপনি সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক এটা আসলে কখন প্রতিষ্ঠা করেন? এইটার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি আজকে এটা বলি, বাংলাদেশে না, আমাদের যে মেডিকেল বিশেষ করে সাইকিয়াট্রির যে বই, সাইকিয়াট্রির বইটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে। ধরেন সিজোফ্রেনিয়া একটা চ্যাপ্টার, ওসিডির একটা চ্যাপ্টার, স্ট্রেস রিলেটেড, অ্যাংজাইটি রিলেটেড। সেখানে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনের একটা চ্যাপ্টার আছে এবং জেন্ডার রিলেটেড বিভিন্ন রকম সমস্যার আলাদা চ্যাপ্টার আছে। কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই 2টা চ্যাপ্টার পড়ানো হইতো না। পরবর্তীতে আমরা যখন জয়েন করলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে, তখন আমি দেখলাম যে না, এটা তো পড়ানো হয় না। তখন আমি নিজে এটা পড়া শুরু করলাম এবং অনলাইনে একটা কোর্স করলাম। সেই কোর্সটা এখন অনেক টাকার কোর্স, আমি ফ্রি করেছি। এখন প্রায় 24 লাখ 25 লাখ টাকা দিয়ে করতে হয়। তো আমি সেই কোর্সটা ফ্রি করেছি। তার পরবর্তীতে আমি আমার স্টুডেন্টদের যারা ছিল তখনকার এবং কলিগ যারা ছিল, একটা করে সেক্সুয়াল ডিসফাংশন সম্বন্ধে প্রেজেন্ট করা শুরু করলাম 2007-এ। সেখান থেকে প্রেজেন্ট করতে যখন আমরা মোটামুটি পড়াশোনা করতে একটা জায়গায় আসলাম, তখন কারণ বাংলাদেশে কিন্তু আমাদেরটাই প্রথম একাডেমিক জায়গা যেখানে সেক্সুয়াল ডিসফাংশন, সেক্স নিয়ে পড়াশোনা। বাকি বিশেষ করে আমি এখন প্রকাশ্যে বলতে পারি, যেমন স্কিন ভিডির তারা যে কাজটা করে, স্কিন ভিডি মানে ভেনারাল ডিজিজ মানে সেক্সুয়ালি কন্টাক্টের যে সমস্ত ডিজিজ, মানে একজনের সাথে একজনের কন্টাক্টের কারণে সেক্সুয়াল ডিসফাংশন না। আচ্ছা, এটা কিন্তু এখনো মানুষজন জানে না, যদিও তারা বলে যে যৌন সমস্যা, কিন্তু আসলে এটা হওয়া উচিত যৌন বাহিত সমস্যা। যার জন্য তখন আমরা শুরু করলাম যে না, এটা শুরু করার পরে আমরা বললাম যে না, এখন তাহলে কি করা যায়, এই একাডেমি একটা ক্লিনিক করি, যেখান থেকে মানুষজনকে আমরা প্রচার প্রকাশনা শুরু করবো যে না, সেক্সুয়াল ডিসফাংশন হলে এখানে আধুনিক চিকিৎসা পাবে। যদি এটা কোনো ইউরোলজির সমস্যা হয় তাহলে যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে রেফার করতে পারবে। যদি এন্ডোক্রাইনোলজির সমস্যা হয়, যদি গাইনির সমস্যা হয়, যদি নিউরোলজির সমস্যা হয়, তাহলে এখান থেকে পাবে। তখন আমরা সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক করাবো। সেক্স ক্লিনিক করার পরেও আমরা আসলে প্রচার প্রকাশনা করতে চাই না, কারণ আমরা ধরলাম যে আমরা বলা শুরু করলাম যে না, এটা তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। দেখলো দিনাজপুরের একজন মানুষ ট্রিটমেন্ট করতে গেল সাইকিয়াট্রিস্টের কাছে, এটা শোনার পরে উনি আবার ট্রিটমেন্টটা করতে পারলেন না, যেহেতু আগে চ্যাপ্টারটা ছিল না, পড়ানো হয় না। তখন আমরা দ্য হিডেন চ্যাপ্টার অফ সাইকিয়াট্রি এটা বলে আমরা একটা সেমিনার করলাম।
এবং সেমিনার করে সেই সেমিনারটার ইউনিভার্সিটির সবাইকে ইনভলভ করলাম এবং সেই সেমিনার পরে আমরা ডিসিশন নিলাম যে আগামী 5 বছর পরে আমাদের যে 5টা ব্যাচ যখন বের হবে, 5টা ব্যাচে প্রতিটা ব্যাচে কমপক্ষে 5 জন 6 জন করে সাইকিয়াট্রিস্ট বের হবে, তখন ততদিনে 20-25 জন বা 30 জনের মতো হয়ে যাবে। তারা যখন সব জায়গায় ছড়া যাবে তখন আমরা প্রচার করা শুরু করবো যে না, সেক্সুয়াল ডিসফাংশন সাইকিয়াট্রি। আমরা সেটাই করলাম, আরো 5 বছর অপেক্ষা করলাম। 2012 সনে আমরা সাইকিয়াট্রিক শুরু করি সেক্স ক্লিনিক, কিন্তু 2017 সনের পর থেকে আমরা মানুষজনের বলা শুরু করলাম। মোটামুটি বিশাল একটা কর্মযজ্ঞ বলা যায়, মানে বলতে পারেন 2007 থেকে 2017 প্রতিষ্ঠা করার পেছনে। আপনারা সেক্সুয়াল ডিসফাংশন, এটা যে আসলে মানসিক রোগেরই একটি অংশ, সেটা আপনারা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন এবং সফলতার পথেই হাঁটছেন বলা যায়। এই বিষয়টা নিয়ে আসলে একটু বিস্তারিত জানতে চাই, কারণ সাধারণ মানুষ বা দর্শকদের অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক অজানা রয়েছে, ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করছে। মানে বিষয়টা কি, মানে সেক্সুয়াল ডিসফাংশনটা যে একটা একাডেমিক বিষয়, মানুষের সামনে কথা বলার বিষয়, এটা তো আসলে প্র্যাকটিক্যালি খুব বেশি সম্ভব না। কারণ আমরা তো একজন আরেকজনের সাথে এটা যতটুকু পারি গোপন করা, এটাই স্বাভাবিক, এটাই কালচার, এটাই পৃথিবীতে হয়ে আসছে। এটা তো একদিনের বিষয় না, হাজার হাজার বছর যাবত হয়ে আসছে। তো আমাদের মানুষের প্রত্যেকটি কাজেরই, যেমন ধরেন যারা ঘুম, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, সেক্স, এগুলো মানুষের বডির নিড, এটা সবারই আছে। কিন্তু কোনটা কিভাবে প্রকাশিত হবে, কোনটা কিভাবে আলোচনা হবে, এটা কিন্তু হাজার হাজার বছরের একটা ট্রেডিশন আছে, আমরা হঠাৎ করে ভাঙতে পারি না। যার জন্য সেক্সুয়াল ডিসফাংশনের অরিজিনাল কথাটা এই কবিরাজ এবং যারা এটাকে বিভিন্ন জায়গায় মানে কি বলবো যে গ্র্যাব করেছে, তারা বাদে বাকিরা খুব বেশি আলোচনা করতে হতো। এটাও কিন্তু আমাদের একটা আলোচনার অংশ ছিল। তাহলে আমরা কিভাবে প্রচার করব? যেহেতু আমাদের সাইকিয়াট্রিস্টরা এটা মানে করতে পারি, তখন এখন কিন্তু সব মেডিকেল কলেজে সেক্সুয়াল ডিসফাংশন সাইকিয়াট্রি ক্লিনিক আছে এবং ট্রিটমেন্ট হয়, মানুষজন ফেরত যায় না। যত রকমের সেক্সুয়াল ডিসফাংশন আছে সবগুলো ট্রিটমেন্ট কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্ট এখন সবাই করে, ছেলেরা, মেয়েরা, এবং সব জায়গায় কনফিডেন্টলি মানুষ এই ট্রিটমেন্টটা নিতে পারে। এটা অবশ্যই আমি এক ধরনের, আমার ভিতরে এক ধরনের তৃপ্তি কাজ করে। আমি মানে আমার ভাল লাগে, কারণ ভাল লাগে এই রিলেশনের জন্য কত পরিবার যে মানে এই সমস্যার জন্য কত পরিবার যে নষ্ট হয়েছে, কত মানুষ যে কত রকমের মিসকনসেপশন নিয়ে আছে। মিসকনসেপশনের এমন যদি স্যার কোনো গল্প থাকে যেটা আপনি একটু শেয়ার করতে চান, বা যদি সম্ভব হয়। হাজার হাজার গল্প, আমি ইন্ডিভিজুয়াল কোনো গল্প বলছি না, আপনাকে আমি ছোট করে বলি। এই যে যারা কবিরাজ, যে সমস্ত কথাবার্তাগুলো মানুষজন জানে, মানে মানুষের শরীর সম্বন্ধে, সেক্সুয়াল মানে কি বলবো যে ফিজিওলজি, ফাংশন এবং বডি সম্বন্ধে, এর 90%ই ভুল। মানে যে প্রচারগুলো তারা করে, কবিরাজরা করে, তার বেশিরভাগই ভুল। তারা যে সমস্ত কথাবার্তা বলে, মানে তাদের নিজেরও সেই সমস্যাগুলো নাই। তো যেমন ধরেন যে আমি একটা শব্দ উচ্চারণ করি, সেটা হলো মাস্টারবেশন। এখন মাস্টারবেশন ধর্মীয়ভাবে ঠিক আছে, যে ধর্মের কথা তো আমি বলতে আসি নাই, বা ধর্মের কথা আমি বলছি না, কিন্তু মানে এমনিতে মাস্টারবেশনে বৈজ্ঞানিকভাবে কোনো রকমের কোনো ক্ষতি নাই। যত ভারী মানে যত কিছুই করুন, কোন রকমের কোনো ক্ষতি নাই। এখন এই কথাটা সব জায়গায় তো আমরা বলতেও পারি না, অনেকে বলতে পারে না, নিজেরা তো বলতে পারে না। এই মাস্টারবেশন নিয়ে কত রকমের কনসেপশন, মিসকনসেপশন, এইটা নিয়ে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা ডিজিজ তৈরি হয়ে গেল। সেই ডিজিজের নাম এখন আপনার নেটে সার্চ দিলে পারেন, ধাত সিনড্রোম। এটা কিন্তু এই এলাকায় প্রচলিত একটা রোগ। এইটার কারণে মাস্টারবেশন বা আরো কিছু রিলেটেড বিষয়, এটা যে ধাত মানে ধাতু থেকে আসা শব্দ। তো আলটিমেটলি এটা নিয়ে কত রকমের কনসেপশন, মিসকনসেপশন করে অ্যাংজাইটি তৈরি হয়, বুক ধরফর করা তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয়, অনেক কিছু। এই রোগটা কিন্তু শুধুমাত্র এই এলাকায়। তো এটা আমি জাস্ট এখানে এর থেকে বেশি আর বলতে পারলাম না। মানে এগুলো স্যার মানুষের তৈরি করা সবকিছু, মানে মিসকনসেপশন থেকে, ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন থেকে কিন্তু এই বিষয়গুলো তৈরি করা। তো এইটার যে আমরা ওইখানে সঠিক ইনফরমেশন দেওয়া হয়, তথ্য, এখন কিন্তু গবেষণা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক থেকে। আমার জানা মতে গত 10 বছরে প্রায় 8-10টা বড় বড় রকমের গবেষণা হয়েছে, যেখানে বিভিন্ন স্কেল ডেভেলপমেন্ট করা, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করা, বিভিন্ন রকমের কোশ্চেনারি ডেভেলপ করা, এগুলো কিন্তু বেশ কিছু। এইগুলো এখন আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারছি। সুতরাং বৈজ্ঞানিকভাবে, একাডেমিক্যালি, একই সাথে রিসার্চের সাথেও কিন্তু এই সেক্স ক্লিনিক জড়িত, এবং মানুষজনের ডেফিনেটলি সেখান থেকে উপকার পাচ্ছে। আর আরেকটা বিষয় যে এর পাশাপাশি মানে আমাদের আরো অনেকগুলা ক্লিনিক আছে, কিন্তু এই ক্লিনিকের যেটা হচ্ছে যে কমিউনিকেশনটা তৈরি হয় অন্য ডিসিপ্লিনের সাথে। এই যে আমি যেটা বলছিলাম, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, মানে কি বলবো যে গাইনোকোলজি, এরকম প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথেও কিন্তু সাইকিয়াট্রি জানেন একটা মেন্টাল হেলথ সম্বন্ধে একটা স্টিগমার একটা জায়গা। এখন দিনকে দিন কিন্তু সেটা সামনে চলে আসছে এবং মানুষজন কিন্তু অ্যাকসেপ্ট করছে। গত 10, 15, 20 বছরে কিন্তু মেন্টাল হেলথের অ্যাওয়ারনেস
অ্যাওয়ারনেস, সচেতনতা অনেক বাড়ছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু স্যার যে পরিমাণে আসলে রোগী আছে বাংলাদেশে, যে পরিমাণে জনসংখ্যা রয়েছে, সে তুলনায় মানসিক ডাক্তারের সংখ্যা কেন এতটা কম? মানুষকে আসলে আগ্রহ দেখাচ্ছে না সেই বিষয়ে পড়ার এখন দেখাচ্ছে। আমরা যখন আসি বলছিলাম যে আমাদের সময়টা কিন্তু ওইরকম ছিল না। আমার খুব সম্ভব আমি বাংলাদেশে মানে সব মিলে 62-63তম সাইকিয়াট্রিস্ট। এখন কিন্তু অনেক। আমরা যখন স্টুডেন্ট ছিলাম 3-4 জন মাত্র আসতো। এখন কিন্তু এই ফর্ম ফিল আপ করে প্রায় 70-80-100 জনের মতো, সেখান থেকে 10 জন 15 জন নেওয়া হয় বা আরো বেশিও হয়। পেশেন্ট আমরা যখন আউটডোরে স্টুডেন্ট থাকা অবস্থায় পেশেন্ট দেখতাম তখন 8 জন 10 জন পেশেন্ট হতো। এখন কিন্তু 100-র উপরে পেশেন্ট আমাদের বিএমএ ওর আউটডোরে 100-র উপরে প্রত্যেক দিনই থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ 300 থেকে 400 পেশেন্ট প্রতিদিন থাকে। সুতরাং অ্যাওয়ারনেস বাড়ছে এবং ডাক্তারদের যে কথাটা আপনি বলছেন এই কথাটা কিছুটা সত্যি। আবার দেখেন আপনি ধরুন মেডিসিনের একজন ডাক্তারের কাছে যখন যান আপনার কিন্তু 3 দিন 4 দিন 5 দিনের আগে সিরিয়াল নিতে হয়, কিন্তু সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নিতে কি আপনাদের সিরিয়াল নেওয়ার জন্য 2 দিন 3 দিন লাগে? তার মানে যারা আছে তারাও এখনো স্যাচুরেটেড না। এটার মেইন কারণটা হলো সচেতনতার অভাব। মানে আমরা যে মেন্টাল হেলথ মানসিক রোগ, এখানে আবার আরেকটা প্রসঙ্গ চলে আসে। সেটা হলো আমি 2002-এ তখনও স্টুডেন্ট, আমি একটা মানসিক স্বাস্থ্য বিষয়ক একটা লেখা এবং সেটার সাথে সেক্সুয়াল ডিসফাংশনের একটা লেখা ছিল, আমি লিখলাম এবং বিভিন্ন পত্রিকায় তখন আমি দিলাম। তখনকার যে কয়েকটা বড় বড় পত্রিকা ছিল, আমি লিটারালি এই শব্দটা ইউজ করতে চাই যে একটা পত্রিকার একজন মানুষ এই কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে বলছে যে এগুলো কোনো লেখার জিনিস হলো। শব্দটা কি ছিল আমার ঠিকই মুহূর্তে মনে না, মানে এগুলো মানে এইটা কোনো লেখার বিষয়, এগুলো ছাপানোর বিষয় বলে ফেলে দিল। তো তারপরে আমার আসলে জেদ চাপে যে আমি আসলে কিভাবে এটা করব। এবং প্রথম বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম চ্যানেল আই, সেটা আমি আমার নিজের পয়সা দিয়ে তৈরি করি। পরবর্তীতে একটা এনজিও আমাকে সেই সাপোর্টটা দেয়, সেটা 2005-এ। এই প্রথম বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম শুরু হয়। এর আগে কিন্তু কোনো টেলিভিশন কোথাও মানসিক স্বাস্থ্য বিষয়ক কোনো প্রোগ্রাম করে না। আমি 2005, 6, 7, 8 টানা 4-5 বছর করার পরে অন্যরাও যুক্ত হলো এবং ওই লেখার বিষয়টা আমার ভিতরে ছিল। কারণ মানসিক স্বাস্থ্য বিষয়ক কোনো প্রোগ্রাম এর আগে কেউ করে নাই, মানে হয়ই নাই। আসলে হয় না মানে কি, কেউ অ্যাকসেপ্টই করে না যে এই ধরনের প্রোগ্রাম হতে পারে। আজকে তো সবাই করে, মানে মাছরাঙ্গা বলেন, আজকে সব টেলিভিশন করে, সব পত্রিকা করে। কিন্তু আমি 2002-এ ওই ধাক্কা খাওয়ার পরে 2005-এ আমি প্রথম প্রোগ্রাম করলাম। এটাও আমার একটা তৃপ্তি, এটাও আমার একটা বিষয় যে ওই প্রোগ্রামটার নাম ছিল ও মন মন রে। ওটা দিয়ে শুরু, এবং সেখানে কিভাবে স্টিগমা কাজ করে, কিভাবে মানুষজন অসচেতন, এই বিষয়গুলো নিয়ে চলে আসে। এবং যেটা মানে ইন্টারেস্টিং যে তখন আমি ঠিক করলাম যে না, আমি যেহেতু লেখা দিলে লেখা কেউ ছাপায় না, তার মানে আমি নিজেই একটা তৈরি করব। তখন আমার এক ছোট ভাই, ও ওয়েবসাইট টু ওয়েবসাইটের কাজ করে, আমি তো আর ভালো বুঝি না। ও তখন বুদ্ধি দিল আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন। তারপরে ওর কথা আমি প্রথমে মনের কথা দিয়ে শুরু করলাম, পরবর্তীতে মনের কথা জানি কেন আমি মানে চেঞ্জ করে মনের খবরে আসলাম এবং এই পোর্টাল শুরু করলাম। আমি পোর্টাল শুরু করে নিজে লেখা শুরু করলাম। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি একা লিখলে তো কেউ পড়ে না, সবাইকে নিয়ে আসলাম যে তুমি লেখো। তখন দেখলাম যে এটাও মানে কন্টিনিউয়াসলি সব মানুষের কাছে পৌঁছায় না, বড় বড় পত্রিকার মতো তো এটা সবার কাছে পৌঁছায় না। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, আরো মানুষজনকে ইনভলভ করলাম। তোমরা সবাই লেখো, যতদিন পারো তত। এখনো চলছে, এখন একটু স্লো হয়েছে অন্য কারণে। পরবর্তীতে দেখলাম যে না, এই কাজটা যে করছি সেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষজন পড়ে, কিন্তু প্রিন্টের জন্য আলাদা মানুষ আছে। তখন আমি আবার 2017-তে প্রিন্টের ম্যাগাজিনটা বের করে নিয়ে আসলাম। এবং এখন কিন্তু প্রিন্টও মানুষ পড়ে, অনলাইন পত্রিকাটাও পড়ে, এবং আমাদের অনলাইন টিভিও একটা আছে, ইউটিউবের কন্টেন্ট আছে, সব জিনিস। মেন বিষয়টা বলছি যে আপনি বলছেন যে এক্সপার্ট কম, আমি বলবো এক্সপার্টের থেকে সচেতনতা তৈরি করে যাদের মানসিক রোগ, মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে, তাদেরকে আমরা এখনো এক্সপার্টের কাছে নিয়ে যেতে পারিনি। এটা যদি প্রপারলি নিয়ে যাওয়া হয় তো এক্সপার্টের উপরে প্রেশারটা তখন পড়বে। এই জায়গাটাতেই আসতে চাই, আপনি যেটি বলছিলেন না যে প্রথম আপনি একটা প্রোগ্রাম শুরু করেন যেটা আসলে বাংলাদেশে অন্য কোথাও আসলে তৈরি হয়নি, এবং আপনি অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ করছেন এই মানসিক স্বাস্থ্য নিয়ে, যেখানে আপনি আরো সবাইকে যুক্ত করার চেষ্টা করছেন। আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর চাইতে আসলে বড় একটা অবস্ট্রাগল হচ্ছে এই বিষয় নিয়ে সচেতনতা, মানে যেটি আসলে তৈরি হচ্ছে না, সেই ট্যাবুটা আমাদের এখনো রয়ে গেছে। মানে এটা কেন স্যার, এবং এটাকে কেন আমরা এখনো ভাঙতে পারছি না? শত সমস্যায় পড়া সত্ত্বেও আমরা চাচ্ছি না যে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই বা পাঠাই। এটা এটা এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? এটার অনেকগুলো বিষয় আছে। আমি এর আগে যেহেতু আপনার প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় আসছি, সেটা হলো যে 2018-19 একটা সার্ভে সারা বাংলাদেশ
বাংলাদেশে একটা সার্ভে করা হয়, এটা গভর্নমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখানে দেখা গেছে, একটু খেয়াল করে দেখবেন যে 18.4 to 6% মানুষ মানসিক রোগী, মানে প্রতি 100 জনের মধ্যে 18 থেকে 18.5 জন রোগী। এবং এই যে 18 জন রোগী হয়, তার থেকেও ইম্পর্টেন্ট হলো এই 18% বা 18% 92.4% মানুষজন চিকিৎসা নিচ্ছে না, মানে চিকিৎসা পাচ্ছেন না। তাহলে দেখেন যে এত পার্সেন্ট রোগী অসুস্থ পাওয়া গেল, কিন্তু তার 92% মানুষই চিকিৎসা নিচ্ছেন না। তার মানে মাত্র যাদের দরকার তাদের 8% মানুষ চিকিৎসা নিচ্ছেন। এখন চিকিৎসা নিচ্ছেন না, চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসা যা আছে সেটাই জানে না, অনেক কিছু বিষয় সেখানে আছে। সুতরাং একটা ব্যাপার হলো যে যত বেশি এক্সপার্ট বাড়বে, যত বেশি আমরা বিভিন্ন জায়গায় সার্ভিস দিব, তত বেশি মানুষজন এখানে আসবে, এটা একটা। দ্বিতীয় কথা, মানসিক রোগগুলোকে এখনো, মানসিক রোগ যে চিকিৎসার বিষয়, এটা যে আধুনিক চিকিৎসার বিষয়, অনেক অংশের মানুষজন জানে না, এখনো হুজুরের কাছে যায়। আপনারা, আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে 100 রোগীর মধ্যে প্রায় 100 রোগী মানসিক ডাক্তারের কাছে আসার আগে, মানে এখন এটা কমে আসছে একটু, মানসিক ডাক্তারের কাছে হয় কবিরাজ, নাহলে হুজুর, নাহলে অন্য কোনো জায়গায় যায়, তারপরে আসে 2টা 3টা 4টা 5টা এবং লাখ লাখ টাকা খরচ করে আসে, তারপরে কিন্তু আসে। এবং হুজুররাও, মানে কবিরাজরাও এমন সব কথা বলে, শুনলে আশ্চর্য হবে। যেমন জিন হুজুর আছে বিভিন্ন জায়গায়, ওই মানুষজন জিন হুজুরের কাছে যায়, জিন হুজুর যাই করে করুক, টাকা পয়সা নেয় এবং তখন বলে দেয় যে এইটার জিনের যে আছর ছিল, সেই জিনের আছর আমি সরাই দিলাম, জিন চলে গেছে, জিন যাওয়ার সময় কিছু ক্ষতি করে গেছে, সেই ক্ষতির জন্য এখন এই ডাক্তারের কাছে যান, এই ডিপার্টমেন্টে যান। এখানে এখনো কিন্তু এটা চলে, এখনো এটা চলে। তো এটা সারা বাংলাদেশে আছে। সুতরাং এখানে একটা অংশ। তৃতীয়, আমি সত্যিকার অর্থে মানে দুঃখজনক হলে বলবো যে আমাদের অনেক ডাক্তার সাহেবরা আছেন অন্যান্য ডিসিপ্লিনের, তারাও সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে না। এখন ওনাদের বক্তব্য দুই ধরনের। একটা বক্তব্য হলো যে ওনাদেরকে যখন বলা হয় সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার কথা, তখন রোগী খেপে যায়, রোগীর আত্মীয়, আমি কি পাগল নাকি, আমি কি অসুস্থ, খেপে যায়। তো ওনাদের এক ধরনের কথাটা হলো যে যেহেতু খেপে যায়, এখন যদি ট্রিটমেন্ট নাই নেয়, তার থেকে তো আমি কিছু দিচ্ছি, অথবা কোনো না কোনো ভাবে দিচ্ছি, এটা যেমন একটা। আবার আমি বলবো যে না, আপনি সত্যি কথাটা বলেন, ওনার যদি ক্ষতি হয় একবার হবে, পরের বার তো উনি বুঝবে যে না এটা। এবং সবাই যদি সব ডাক্তারই যদি সবাই যদি একই কথা বলে যে না এটা একটা মানসিক রোগ, তখন কিন্তু একজন মানুষ একবার একটা বাদ দিলেও পরেরটা কিন্তু বাদ দিবে না, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যদি বলে সেটা কিন্তু বাদ দিবে না। আমি এখন আমাদের মনের খবর টিভি যেটা চলছে, সেখানে একটা প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামের নাম, মানে প্রতি সোমবার রাত 10টায় করি, সেটা হলো, প্রোগ্রামের নাম হলো প্রেসক্রিপশন কি বলে। তো আমাদের কাছে যে সমস্ত রোগীরা আছে, তাদের যে প্রেসক্রিপশন, সেটা অন্য মেডিসিনের, কার্ডিওলজির, গাইনির, তারা যেমন আমাদের সাইকিয়াট্রিস্টও কি ধরনের প্রেসক্রিপশন দেয়, সেটা দেখলেও বোঝা যায় যে এখানে মানুষজন প্রতারিত হচ্ছে বা মানে সঠিক চিকিৎসা পাচ্ছে না, টাকা পয়সা নষ্ট করছে, এইগুলো কিন্তু বোঝা যায়। আমরা এইটা নিয়েও কথা বলছি। তো সচেতনতা সর্বক্ষেত্রে প্রয়োজন। আমি যে এখন যে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের যে অ্যাসোসিয়েশন, সেখানেও কথা আসছে, আমরা যদি স্কুল থেকে শুরু করতে পারি, গভর্নমেন্টকে পলিসি লেভেলের জায়গা থেকে যারা এটাতে ইনভলভ, সেখানে যদি স্কুলের টিচার এবং স্কুলের জায়গাটা আমরা সচেতনতা তৈরি করে দিতে পারি, এবং সেটা যদি সহজ করা সম্ভব হয় যে না এটা তো কোনো বিষয় না, এটা অন্য 10টা রোগের মতো, অন্য 10টা অসুবিধার মতো হয়ে যাবে, এবং চিকিৎসা করলে এটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা ভাঙতে সময় লাগবে, এই জায়গায় কিন্তু পরিবর্তনটা আসবে আশা করি। এবং এটা যে শুধু আমাদের মতো দেশে তা কিন্তু উন্নত বিশ্বেও আছে, সেটা আসলে সব জায়গায় পরিবর্তনটা করতে হবে, নিজের থেকেও করতে হবে, পলিসিতেও করতে হবে, একাডেমিক জায়গায়ও করতে হবে, রিসার্চের জায়গায় করতে হবে, সব জায়গায়। আসলে স্যার, সেই জায়গা থেকে আপনি যেহেতু শিক্ষক হিসেবে আছেন, আপনিও নিশ্চয়ই শিক্ষার্থীদের সেই মানসিক দিকটাকে প্রাধান্য দিয়েই আমার মনে হয় আপনি আপনার কাজগুলো করছেন। একটু জানতে চাই সেই জায়গাটা, একই সঙ্গে আমাদের দেশে যে শিশু কিশোররা রয়েছে, তাদের মানসিক স্বাস্থ্য নিয়েও তো আপনি কাজ করছেন মনে হয়, সেই বিষয়টি আসলে আপনাকে কত বেশি আমি বলবো যে ভাবায়? আমি আসলে শিশু কিশোরকে আলাদা করে ভাবি না, কারণ আমি সাইকিয়াট্রিস্ট বেসিক্যালি, যদিও আমি চাইল্ড সাইকিয়াট্রির অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদের মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন চাইল্ড সাইকিয়াট্রি একটা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ও চাইল্ড সাইকিয়াট্রির কোর্স, দুই জায়গায় কিন্তু চাইল্ড সাইকিয়াট্রির কোর্স চলছে। এখান থেকে চাইল্ড সাইকিয়াট্রিস্টরা বের হয়ে আসছে, আরো চাইল্ড সাইকোলজিস্টরা আছে, ওনারা আছে। সুতরাং
ওনারাও কিন্তু ওদের মতো করে শিশুদের জন্য কাজ করার একটা সুযোগ পাচ্ছে, এই অ্যাসোসিয়েশন করছে। আর আমি যে আমার মতো যারা আছে অনেকেই শিশু না, সবার জন্যই আমরা ভাবছি আলাদা করে যে কাজ, সেটা অ্যাসোসিয়েশনের জায়গা থেকে আমরা করে আসছি। অবশ্যই দরকার, কারণ গবেষণা এবং WHO কথা হলো যে দেখা যায় যে আপনার পরবর্তী বয়সকালে যে মানসিক রোগ, তার বেশিরভাগই অন্তত 50% রোগ প্রথম 14 বছরের মধ্যে নির্ধারিত হয়ে যায়। সুতরাং এখানে যদি একটা ভালো কাজ করা যায় তাহলে 50% রোগের অনেক রোগ আমরা প্রিভেন্ট করতে পারবো, এবং 24 বছর বয়সের মধ্যে 75%, মানে পরবর্তীতে যাদের রোগ হয়, মানসিক সমস্যা হয়, তাদের 75% রোগ শুরু হয়ে যায় বিফোর দ্য এজ অফ 24। সুতরাং এখানে যদি আমরা প্রপারলি কাজ করতে পারি, শিশুদের জন্য সবাই মিলে যদি কাজ করা সম্ভব হয়, তাহলে কিন্তু মানসিক রোগের একটা বড় অংশ প্রিভেন্ট, সব রোগ তো আর প্রিভেন্ট হবে না, কিছু কিছু ডিজিজ আছে অনিবার্য, সেটা হবে, কিন্তু অনেক অংশ প্রিভেন্ট করা সম্ভব হবে। সুতরাং শিশুদের জন্য মানে যে আলাদা করে ভাবা, সেটাও যেমন প্রয়োজন, কিন্তু পলিসির জায়গা থেকে যদি সেটা করা সম্ভব হয় তাহলে প্রিভেনশনটা আসলে বেশি প্রয়োজন। চিকিৎসা তো আমরা করছি, চিকিৎসা তো কেউ না কেউ করবে, কিন্তু প্রিভেন্ট করতে পারলে আরো অনেক বেশি। স্যার, মানসিক রোগের তো বিভিন্ন ধরন রয়েছে, এর মধ্যে সিজোফ্রেনিয়া একটা অনেক গুরুত্বপূর্ণ বলতে গিয়ে স্যার এই ধরনের রোগের ক্ষেত্রে কি অনেক বেশি মেডিকেশন বা নিয়মিত মেডিকেশন নিতে হয়, নাকি এটা আসলে একটা সময় সারে? সিজোফ্রেনিয়ার দুইভাবে বলি যে মানে প্রগনোসিস যদি বলি, প্রগনোসিস মানে একটা ডিজিজের এন্ডিং কি হয়। যেমন ধরেন আপনি টাইফয়েড বলবেন, টাইফয়েড ট্রিটমেন্ট করলে এখন বলা যায় যে 100% টাইফয়েডই প্রপারলি ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। আগে টিভির কথা বলা হয়তো যক্ষা হইলি নাই রক্ষা, এখন বলা যায় যক্ষা মানে হলে গিয়ে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু ক্যান্সারের কথা তো আর আমরা ভরে, সিজোফ্রেনিয়া যদি ইটসেলফ, মানে সাইকিয়াট্রির অনেক ডিসঅর্ডার, অনেক ডিজিজ, তার মধ্যে সিজোফ্রেনিয়া ইটসেলফ বলা হয় যে অনেক রকমের গবেষণা পৃথিবীতে আছে। তার মধ্যে যে গবেষণা সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে 25% রোগী আসলে একটুও ভালো হয় না, 25% রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়, তার মানে বাকি রইল 50%। এই 50% ভালো হবে, খারাপ হবে, চিকিৎসা দিবে, কমবে, বাড়বে, এটা চিকিৎসার মধ্যে থাকে। তার মানে 75% কিন্তু আপনার চিকিৎসার মধ্যে থাকতে হবে, 25% আসলে ইমপ্রুভ করবে। তার এই চিকিৎসার, সিজোফ্রেনিয়ার মেইন চিকিৎসা আসলে মেডিকেশন। সিজোফ্রেনিয়ার সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা আছে, সেটা ম্যানেজ করার জন্য, পরিবারকে ম্যানেজ করার জন্য, কিছু যখন ইনসাইট মানে রোগটার সম্বন্ধে সে জানে, তখন সেটাকে কিভাবে কি করার জন্য সেটা করতে পারে, কিন্তু মেইন ট্রিটমেন্ট আসলে মেডিকেশনের। সিজোফ্রেনিয়া একটা গুরুত্বপূর্ণ অবশ্যই। স্যার, চমৎকার কিছু গল্প হলো আমাদের। আমার মনে হয় মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সবারই একটু ভাবা উচিত, সেটা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আপনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, আপনি বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে কাজ করছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং একই সঙ্গে স্যার, আপনি সবার উদ্দেশ্যেই বলবেন, একটা লাইন দিয়ে যদি শেষ করতে বলি। একটা লাইন দিয়ে শেষ করা যাবে না, কিন্তু আমি এক ধরনের একটু কি বলবো যে লজ্জাও পাচ্ছি, আবার বলা যায় যে এক ধরনের মানে হীনমন্যতা বলা যাবে না, কিন্তু সংকোচ বোধ করছি। কারণ আমি আসলে আমার জীবন সম্বন্ধে এতগুলো কথা বলার মতো মানে চরিত্র বা ব্যক্তিত্ব আমি, আমার মনে হয় যে আমি এখনো হয়ে উঠিনি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, পিছনে যারা কাজ করছে, যাদের আইডিয়া থেকে আসে, আমার অন্তঃস্থল থেকে বিশেষ করে, কারণ আসলে আমি সত্যি সত্যি মনে করি আমি এখনো ওই এতটুকু জায়গায় পৌঁছাইনি। আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা।